ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি খুব সুন্দরভাবে তোমাদের ভ্রমণ করিয়ে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে 5 রাত 6 দিনে সিমলা, কুলু, মানালি, কাসোল, তার সাথে আশেপাশে থাকা প্রত্যেকটি সাইট সিন। তবে সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণের সঠিক সময় কোনটি, কোন সময় ভিজিট করলে পরে প্রত্যেকটি টুরিস্ট পয়েন্টে প্রচুর প্রচুর পরিমাণে বরফ তোমরা দেখতে পারবে, কিভাবে ট্যুর প্ল্যান করবে, এমনকি কলকাতা থেকে কোন ট্রেন ধরে কিভাবে সিমলাতে এসে পৌঁছাবে, জার্নিটা কোথা থেকে শুরু করবে এবং কোথায় শেষ করবে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন তো থাকছে। তাছাড়াও সিমলা, কুলু, মানালি, কাসোল ভ্রমণে এসে কোথায় নাইট স্টে করবে, কোথায় খাবার দাবার খাবে, সমস্ত কিছু তথ্যই তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, এই একটি মাত্র ভিডিও দেখলে পরে আশা করছি তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। ঘড়ির কাঁটায় যখন সময় বলছে রাত্রি ঠিক 9টা, রেডি হয়ে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। কারণ হাওড়া স্টেশন থেকে রাত্রেবেলা 9:55-তে 12311 নেতাজি এক্সপ্রেস ট্রেন ধরবো, যে ট্রেন ধরে সোজা হাওড়া স্টেশন থেকে রওনা দেব কালকা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে কোনো ভালো ট্রেন নেই ডাইরেক্ট কালকা স্টেশনে পৌঁছানোর জন্য। এই একটি মাত্র ট্রেন যা হাওড়া স্টেশন থেকে ছাড়ে নেতাজি এক্সপ্রেস নামে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে কালকা স্টেশন পৌঁছানো পর্যন্ত নেতাজি এক্সপ্রেস ট্রেনের হল্ট রয়েছে 38খানা স্টেশনে। একসাথে কভার করে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানার মতো রাজ্য। নেতাজি এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের মাথাপিছু ভাড়া 765 টাকা, এসি থিটারের ভাড়া 1930 টাকা এবং এসি টুটারের ভাড়া মাথাপিছু 2750 টাকা এবং ফার্স্ট ক্লাস এসি কোচের ভাড়া পড়বে মাথাপিছু 4625 টাকা। প্রায় 29 ঘন্টা 5 মিনিট লং একখানা জার্নি কভার করে ফাইনালি পৌঁছালাম হাওড়া স্টেশন থেকে কালকা স্টেশনে। কালকা টয় ট্রেন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। 5 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকেই দাঁড়িয়ে রয়েছে আমাদের টয় ট্রেন, যে টয় ট্রেন ধরে সোজা এবারে কালকা স্টেশন থেকে রওনা দেব সিমলার উদ্দেশ্যে। মোটামুটি 1 মাস আগে টয় ট্রেনে জার্নি করব বলে এবং সিমলায় পৌঁছাবো বলে 1 মাস আগে টিকিটটা বুক করে রেখেছিলাম অনলাইনে। টয় ট্রেনে জার্নি করতে চাইলে আগে ভাগে টিকিটটা করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। মোটামুটি 30 দিন আগে টয় ট্রেনের টিকিট ওপেনিং হয়ে যায়, আর আমি ওপেনিং ডেটেই টয় ট্রেনের টিকিটটা কেটে রেখেছিলাম কালকা টয় ট্রেন স্টেশন থেকে সিমলা পৌঁছানোর জন্য। টয় ট্রেনের টিকিট যদি তোমরা না পেয়ে থাকো, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন অবশ্যই রয়েছে। কালকা কিংবা চণ্ডীগড় স্টেশন থেকে তোমরা বাই কার পৌঁছাতে পারো সিমলাতে। ট্রেন নাম্বার 52453। সকালবেলা 6:20-তে রয়েছে কালকা সিমলা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটি ধরে এখন আমি রওনা দিয়েছি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। কালকা সিমলা এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন কোচের ভাড়া: 2S এর ভাড়া মাথাপিছু 65 টাকা, VS এর ভাড়া মাথাপিছু 130 টাকা, সিসি কোচের ভাড়া মাথাপিছু 265 টাকা এবং FC কোচের ভাড়া মাথাপিছু 300 টাকা। এই টয় ট্রেন জার্নিটা করব বলে আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কারণ এই টয় ট্রেন জার্নিটা যেমন অ্যাডভেঞ্চার তেমনি রোমাঞ্চকর একখানা ব্যাপার রয়েছে। তার সাথে পাহাড়ি সুন্দর দৃশ্যকে এক অন্যরকমভাবে দেখার সুযোগ করে দেয় এই টয় ট্রেন জার্নিতে, এবং তার মধ্যে রয়েছে ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলো টানেল। সব কিছুর মধ্যে খাওয়া দাওয়াটা কেন বাদ যাবে। কালকা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে সিমলা স্টেশন পৌঁছানো পর্যন্ত মাঝখানে যতগুলো স্টেশনে হল্ট রয়েছে, মোটামুটি প্রত্যেকটা স্টেশন চত্বরেই কিছু না কিছু খাবার দাবার তোমরা দেখতে পারবে। সেইখান থেকে টুকটাক খাবার দাবার কিনে সকালের জলখাবারটা কমপ্লিট করে নিতে পারো, যেমনটা আমরা করেছিলাম। তাছাড়াও হকার দাদারা ট্রেনে উঠবে খাবার দাবার বিক্রি করতে, চাইলে তাদের কাছ থেকেও খাবার দাবার কিনে খেতে পারো। ব্রিটিশ আমলের তৈরি এই কালকা সিমলা টয় ট্রেনের পথ 1903 সালে প্রথম যাত্রা শুরু করেছিল। শুধু আমার নয়, এই টয় ট্রেনে জার্নি করতে আমার মতো সকলের বেশ ভালো লাগবে। যেখানে যাত্রা শুরু করেছিলাম 2152 ফিট উচ্চতা থেকে,
সিমলায় গিয়ে পৌঁছাবে প্রায় ৬,৮০৮ ফিট উচ্চতায় গিয়ে। ফাইনালি সেফ একটা জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম সিমলাতে। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর ঠিক ১টা। প্রায় অর্ধেক বেলায় আমরা টয় ট্রেনে কাটিয়ে দিলাম। বেশ সুন্দর ভিউগুলো উপভোগ করেছি টয় ট্রেনে বসে। সিমলা, কুল্লু, মানালি, কাসোল ৫ রাত ৬ দিন ভ্রমণের যে ট্রিপ প্ল্যানটা আমি করেছি বা যে ট্যুর গাইডটা আমি তোমাদের দেব, সেই ট্রিপের প্রথম দিনটা শুরু হচ্ছে সিমলা টয় ট্রেন স্টেশন থেকে। পুরো ট্রিপে যেহেতু আমার ২ ছেলে আমার সাথেই থাকবে, ওদের নিয়ে যাতে কোনো সমস্যার মুখে আমাকে পড়তে না হয়, যার জন্য ৫ রাত ৬ দিনের পুরো ট্রিপটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য বিশ্বস্ত একখানা জায়গা থেকে ট্যুর প্যাকেজ করে নিয়েছিলাম। হাওড়া থেকে সিমলা পৌঁছানোর দায়িত্বটা থাকবে পুরোটাই নিজেদের। আজ হলো সিমলাতে আমাদের প্রথম দিন। টয় ট্রেন স্টেশনে পৌঁছে যাওয়ার পর থেকেই পুরো দায়িত্বটা চলে যাবে ট্যুর অপারেটরদের কাছে, যাদের কাছ থেকে আমি ট্যুর প্যাকেজটা করে নিয়েছিলাম, ট্যুর পিকার্স। আগেভাগেই তারা আমাদের জন্য টয় ট্রেন স্টেশনের বাইরের দিকে পার্কিং জোনের কাছে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। গাড়িতে লাগেজ তুলে আমরা উঠে বসলাম, সোজা রওনা দিলাম হোটেলের দিকে। তবে সিমলা মল রোড এবং সিমলা টয় ট্রেন স্টেশনের একদম মাঝামাঝি এরিয়াতে আমাদের হোটেল ছিল। হোটেলের নাম হোটেল রাজদূত। কোথায় থাকবে, কোন কোন জায়গাগুলোতে ভিজিট করবে, কাদের কাছ থেকে প্যাকেজ করবে, শুধু তাই নয়, মোটামুটি পুরো ভ্রমণে কত টাকা খরচা হতে পারে তার একখানা প্রপার আইডিয়াও দিয়ে দেব। তবে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটির সাথে তোমাদেরও থাকতে হবে। চেক ইন করলাম হোটেল রাজদূতে। অসম্ভব সুন্দর একখানা পরিবেশ, রুমগুলোও তেমনি সুন্দর। যে রুমটা আমাদের দিয়েছিল, বড় একখানা বেড, আয়না, বসার ব্যবস্থা, ওয়ার্ড্রপ সমস্ত কিছু ছিল এবং তার সাথে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আয়না, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, বালতি, মগ, তার সাথে গিজারের ব্যবস্থাও ছিল। অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছিলাম হোটেল রাজদূতের ডাইনিং হলে। নিজস্ব রয়েছে রেস্টুরেন্ট এরিয়া, সেখানেই দুপুরের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ দুপুরের খাবারটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকে না। 2 প্লেট রাইস, ডাল এবং কড়াই চিকেন অর্ডার করেছিলাম। খাবারগুলো প্রত্যেকটাই টেস্টি ছিল। আর আজকের দিনটা সময় নষ্ট না করে সিমলা মল রোডের আশেপাশে যে ঘোরার মতো জায়গাগুলো রয়েছে, কালীবাড়ি রয়েছে, সেগুলো পায়ে হেঁটেই ঘুরে দেখবো। সবার প্রথমেই বলে দিই, আজকে যে কটা জায়গাতে ভিজিট করব, প্রত্যেকটা জায়গা তোমাদেরকে পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে হবে। আর এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই লোকেশন থেকে ওই যে দেখা যাচ্ছে হোটেল রাজদূত। হোটেল রাজদূত থেকে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই পাশের রাস্তাটা ধরে একদম উপরের রাস্তাতে চলে এসেছি। সবার প্রথমে ভিজিট করব আমি কালীবাড়িতে। কালীবাড়িতে যাওয়ার জন্য এই উপরের রাস্তাটা আমি কিন্তু ধরবো। 1845 সালে একজন বাঙালি পুরোহিত রামচরণ ব্রহ্মচারী বাংলা থেকে একখানা নীল কাঠের মূর্তি এনেছিলেন, যেই মূর্তিটি এই মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন। ব্যান্টনি পাহাড়ের ওপরে অবস্থিত গুরুত্বপূর্ণ এক হিন্দু মন্দির। শুধু সিমলার মানুষজনদের কাছেই নয়, বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের কাছে এই মন্দির কালীবাড়ি নামে পরিচিত। সিমলার কালীবাড়ি ঘুরে মা কালীর দর্শন সেরে সোজা পায়ে হেঁটে রওনা দিলাম সিমলা মল রোডের দিকে। সিমলার মল রোড যেন এক আলাদা রকমের সৌন্দর্য বহন করে চলছে। একদম বিদেশের একখানা ভাইবস পাওয়া যায় সিমলার মল রোডে আসলে পরে। সবার প্রথমে ঘুরে দেখে নিলাম সিমলার প্রধান গির্জা। 1857 সালে নির্মিত হয়েছিল। এই গির্জার পাশের রাস্তা ধরে 2-4 পা সামনের দিকে এগিয়ে চলে এলাম ভিউ পয়েন্টে। যেই ভিউ পয়েন্ট থেকে সিমলা মল রোডের এই সুন্দর দৃশ্য ক্যাপচার করলাম। সিমলা মল রোডের কাছে রয়েছে সানসেট ভিউ পয়েন্ট। অসাধারণ দৃশ্য দেখা যায়। যদি এই সানসেট ভিউ পয়েন্টটা চিনতে তোমাদের কোনো রকম সমস্যা হয়, আশেপাশে লোকাল মানুষজনদের কাছে জিজ্ঞেস করতে পারো। সূর্যের লালিমা পড়ে আকাশের যে রংটা চেঞ্জ হয়েছে, তার সুন্দর দৃশ্য সামনাসামনিভাবে দেখতে পারবে। আমি ঠিক যেই সময় সিমলা ট্রিপটা করেছি, আশা রাখছি প্রত্যেকটা জায়গাতে গেলে পরেই প্রচুর পরিমাণে বরফের দেখা আমি পাবো।
কিন্তু সিমলার মল রোডে এসেই যে আসা মাত্র বরফ দেখতে পারবো সেটা সত্যিই আশা করিনি। বরফের একখানা বিশাল চাই দেখো রাস্তার এক কোণে রয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। সকলে এসে হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছে এটা কি আসল বরফ। হ্যাঁ, একদম আসল বরফ, মানে রাস্তার এক সাইডে সাইড করেই রাখা রয়েছে। দিনের বেলা সিমলা মল রোডের সৌন্দর্য এবং রাতের বেলা সিমলা মল রোডের সৌন্দর্যের মধ্যে বেশ অনেকটা তফাৎ রয়েছে। দিনের বেলা সিমলার মল রোড কেমন দেখায় তা তো ছোট্ট করে দেখালাম, তবে রাতের বেলা যখন চারিদিকে আলো জ্বলে ওঠে সিমলার মল রোড যেন আরো সুন্দরভাবে সেজে ওঠে। সিমলা মল রোডের ওপরে থাকা ঔপনিবেশিক ভবনগুলো দারুণ সুন্দর দেখায়। শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গা পর্যটকদের কাছে সেলফি জোন হয়ে যায়। প্রত্যেকটা পর্যটকই সিমলা মল রোডের দিনের বেলার সৌন্দর্য এবং রাতের বেলার সৌন্দর্য দুটোই দারুণভাবে উপভোগ করে। শুধু তাই নয়, এই কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম সিমলার যে প্রধান গির্জা দিনের বেলার সৌন্দর্যে কেমন দেখায়। তবে একটু দেখো তো, সন্ধেবেলা চারিদিকে আলো জ্বলে উঠেছে, দেখতে কত অসাধারণ লাগছে। সিমলার মল রোডটা ঘুরতে ঘুরতে চোখটা পড়লো একখানা সাইনবোর্ডের দিকে, যেখানে অ্যারো সাইন দিয়ে লেখা রয়েছে লাক্কার বাজার। সেদিকের রাস্তা ধরেই পায়ে হেঁটে চলে এলাম লাক্কার বাজারটা ঘুরে দেখার জন্য। এখানে রিজনেবল প্রাইসে অনেক জিনিস পাওয়া যায়, পশমি পোশাক, হিমাচলি টুপি এবং তার থেকে বড় কথা হলো কাঠের তৈরি বিভিন্ন জিনিস এই লাক্কার বাজারে তোমরা পেয়ে যাবে। তবে সিমলা মল রোডের পাশেই আরো একখানা মার্কেট এরিয়া রয়েছে, সেখানে নামি দামি ব্র্যান্ডেড প্রচুর জিনিসের দোকান চোখে পড়বে। সন্ধেবেলাটা দারুণ সুন্দরভাবে মল রোডে কাটিয়ে হাঁটা পথে চলে এলাম হোটেল রাজদূতে। এইদিকে আবার হোটেলের সামনে এসে দেখি হোটেল রাজদূত বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে সোজা বসে পড়লাম রাতের খাবার দাবার নিয়ে। আর রাতের খাবারটা প্যাকেজের মধ্যেই রয়েছে। রাতের খাবারে যে সমস্ত খাবারগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল তাই আমাকে সার্ভ করেছে। ভাত রুটি দুটোই থাকবে অপশানে, তার মধ্যে ডাল, স্যালাড, আলু কড়াইশুটির তরকারি, চিকেন কষা এই সমস্ত খাবারগুলোই ছিল। জমিয়ে রাতের খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। ঘড়ির কাঁটায় তখন সময় বলছে সকাল ঠিক 8টা। ছেলেকে নিয়ে সেজে গুজে একদম চলে এলাম হোটেল রাজদূতের ডাইনিং হলে জলখাবারটা কমপ্লিট করার জন্য। সকালের জলখাবারটা প্যাকেজের মধ্যেই রয়েছে। আমি স্যান্ডউইচ নিয়েছিলাম, তোমরা অপশনে অনেক রকমের খাবার পেয়ে যাবে। সিমলাতে আজ আমাদের দ্বিতীয় দিন। ঘড়ির কাঁটায় সময় বলছে তখন সকাল ঠিক 9টা। বেরিয়ে পড়লাম গাড়িতে বসে সিমলার আশেপাশে থাকা প্রত্যেকটা সাইট সিন ঘুরে দেখার জন্য। তবে ট্যুর পিকার্স শুধু আমাদেরকে থাকা কিংবা খাওয়ার ব্যবস্থাই করে দেয়নি, তার সাথে 5 রাত 6 দিন পুরো ভ্রমণের জন্য একখানা গাড়ি সার্ভিসও দিয়েছিল, যেই গাড়িটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের সাথেই ছিল। ফাইনালি চলে এলাম আমার প্রথম গন্তব্যস্থলে, জাকু পাহাড়ে অবস্থিত জাকু মন্দির এইবারে ঘুরে দেখব। মোটামুটি তোমরা যারা সিমলা ভ্রমণে এসেছো তারা নিশ্চয়ই জানো সিমলার জাকু টেম্পল কিংবা শ্রী শ্রী হনুমান মন্দির। এই মন্দিরে থাকা সুবিশাল হনুমানজির মূর্তি সিমলার টয় ট্রেন স্টেশন থেকেও দেখা যায়, যেটা দেখতে অসাধারণ লাগে। আর সেই জাকু মন্দিরে এখন এই মুহূর্তে আমি রয়েছি। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 8054 ফুট উচ্চতায় অবস্থিত জাকু মন্দির। আর এই মন্দির প্রাঙ্গণে রয়েছে 108 ফুট উচ্চতার সুবিশাল হনুমানজির মূর্তি। পার্কিং জোনের কাছ থেকে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলে তোমরা দেখতে পারবে মন্দির প্রাঙ্গণের ওপরের দিকে আসার জন্য পায়ে হাঁটা সিঁড়ির ব্যবস্থা রয়েছে। তবে তোমাদের যাদের পায়ের সমস্যা রয়েছে তোমরা চাইলে সেই পায়ে হাঁটা সিঁড়ির পাশেই দেখতে পারবে এক্সিলেটর মার্ক, যেখান থেকে টিকিট কেটে মাথা পিছু 20 টাকার বিনিময়ে চলমান সিঁড়ি ব্যবহার করে মন্দির প্রাঙ্গণে যেরকম প্রবেশ করতে পারবে, আবার মন্দির প্রাঙ্গণ ঘোরা হলে চলমান সিঁড়ি ব্যবহার করে আবার নিচের দিকে নেমেও আসতে পারবে। পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত জাকু মন্দির। আর জাকু মন্দিরে যাওয়া আসার যে রাস্তাটা রয়েছে বড্ড সরু, আর এই রাস্তায় শুধুমাত্র ছোট গাড়ি অ্যালাউ রয়েছে। 13 থেকে 17 সিটার গাড়ি একদম অ্যালাউ নেই। আমরা বেশ সুন্দর করে জাকু মন্দির দর্শন করে পার্কিং জোনের কাছ থেকে গাড়িতে বসে সোজা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে।
চলে এলাম আমি দ্বিতীয় নাম্বার গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি গ্রিন ভ্যালির একদম ঠিক সামনে, যেখান থেকে পাহাড়ের এত সুন্দর দুর্দান্ত ভিউ দেখা যায় কি বলবো। গ্রিন ভ্যালি এমনই একখানা সুন্দর জায়গা যেখানে আসলে পরে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু পাইন গাছ দেখতে পারবে। শুধু তাই নয়, সবুজে মোড়া পাহাড়ি উপত্যকার এক অনবদ্য রূপ চোখের সামনে ফুটে উঠবে, যা সকলের নজর কাড়তে বাধ্য করবে। গ্রিন ভ্যালিতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে রওনা দিলাম কুফরির দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং রাস্তার দু সাইডে জমে থাকা অসংখ্য বরফের চাই, তা দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল কুফরির দিকে যেতে। কুফরি সিমলা ভ্রমণের এক আকর্ষণীয় এবং দ্রষ্টব্য স্থান, যেখানে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি হয়, যার জন্য ভীষণভাবে বিখ্যাত। ফাইনালি চলে এলাম কুফরিতে। কুফরিতে এসে এখন যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, ভিউটা দেখো, যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো বরফ, আর যে রাস্তা দিয়ে এলাম বরফ গলা জলে পুরো রাস্তা ভিজে রয়েছে। এখানে দেখো পুরো সাদা হয়ে রয়েছে শুধুমাত্র বরফে, কি দারুণ লাগছে। নিচের দিকে দেখো ওই যে গাড়িগুলো যাচ্ছে, ওই রাস্তা ধরেই আমরা ওপরে এসে পৌঁছালাম। কুফরিতে রয়েছে হিমালয়ান নেচার পার্ক, তাছাড়াও কিছু বড় বড় কমার্শিয়াল পার্ক আছে যেগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারবে। 8,923 ফিট উচ্চতায় অবস্থিত কুফরি, আর এই কুফরিতে ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে যেগুলো তোমরা হর্স রাইডের মাধ্যমে ঘুরে দেখে নিতে পারো। কুফরি যার জন্য বিখ্যাত, বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি, তোমরা চাইলে স্নো অ্যাক্টিভিটিও করতে পারো। তবে প্যাকেজের মধ্যে কোনো রকম স্নো অ্যাক্টিভিটির যে খরচা, হর্স রাইডের যে খরচা, সেইগুলো ইনক্লুডিং থাকে না। তাই তোমরা যারা এখানে কোনো রকম স্নো অ্যাক্টিভিটি কিংবা হর্স রাইড করতে চাইছো, নিজেদের টাকা খরচা করেই করতে হবে। মোটামুটি আমি তোমাদের একখানা খরচের আইডিয়া দিয়ে দিতে পারি। হর্স রাইড করলে পরে মাথা পিছু খরচা হবে 500 টাকার মতো, আর এইখানে যত রকমের স্নো অ্যাক্টিভিটি হয়, তোমরা যারা কম্বো প্যাকটা নিতে চাইছো, মোটামুটি খরচা হবে মাথা পিছু 1500 থেকে 1600 টাকার মতো। দুপুরের খাবারটা যেহেতু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নেই, তাই কুফরিতেই টুকটাক খাবার খেয়ে নিয়েছিলাম। আর গাড়িতে বসে সোজা রওনা দিয়েছিলাম সিমলা মল রোডের দিকে। সিমলা মল রোডে সন্ধেবেলা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম হোটেল রাজদূতে, এবং রাতের খাবারটা কমপ্লিট করে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সিমলাতে আমার তৃতীয় দিন। তৃতীয় দিনের সকালটা শুরু করছি সকালের জলখাবার খেয়ে। সকালের জলখাবারটা কমপ্লিট করেই সোজা গাড়িতে গিয়ে বসবো, কারণ আজ সিমলাকে বিদায় জানিয়ে সোজা রওনা দেব কাসোলের উদ্দেশ্যে। হিমাচলের একখানা অফবিট পাহাড়ি গ্রাম, অ্যাডভেঞ্চার প্রেমী ও প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গ রাজ্য হলো কাসোল, আর সেই কাসোল আমি তোমাদেরকে দারুণভাবে ঘুরিয়ে দেখাবো। এসে পৌঁছালাম এইমাত্র সুন্দরনগর লেকের ঠিক সামনে। লেকের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তবে এখানকার বিষয় যদি একটু বলি, এই লেকটি একটি মানব সৃষ্ট লেক। পান্ডোয়া থেকে সরানো বিয়াস নদীর জল ব্যবহার করে এই লেকটা তৈরি করা হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারলে, সিমলা থেকে কাসোল যাওয়ার পথে রাস্তার ওপরে মোটামুটি যতগুলো সাইট সিন পড়বে, প্রত্যেকটা জায়গা ঘুরতে ঘুরতে কাসোলে গিয়ে পৌঁছাবো। সিমলা থেকে কাসোলের দূরত্ব 216 কিলোমিটার, আর আজ আমাদের অনেকটা পথ জার্নি করতে হবে। অনেকটা পথ জার্নি করার পরে খিদে পেয়ে গিয়েছিল, যার জন্য দুপুরের খাবারটা কমপ্লিট করলাম রোড সাইড একখানা হোটেল থেকে। কড়াই চিকেন আর তন্দুরি রুটি দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করেছিলাম। কড়াই চিকেনটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। দুপুরের খাবার দাবার পেট ভরে খেয়ে সোজা গাড়িতে বসে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। তবে কাসোল যাওয়ার পথে ছোট বড় মিলিয়ে আজকে অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে জার্নি করতে হয়েছিল আমাদের। তবে টানেলের মধ্যে এন্ট্রি করার যে মুহূর্ত এবং টানেল থেকে বাইরে বেরোনোর মুহূর্ত, তোমরাও ফিল করতে পারবে। এতটা সুন্দর লাগে, যেন মনে হবে পাহাড়ি এক জগৎ থেকে পাহাড়ি এক অন্য জগতে তোমরা পাড়ি দিয়েছো। গাড়িতে বসে পাহাড়ি আঁকা বাঁকা পথের ওপর দিয়ে জার্নি করার সময় পাহাড়ি এই দৃশ্য দেখতে আমার না বেশ ভালো লাগে। আর এইখান থেকে দেখো পুরো পান্ডো ড্যামের ভিউটা কি দারুণ দেখাচ্ছে।
তবে আমি এখন এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনেই রয়েছে মাতা বগলামুখী রোপওয়ে। বন্ধুরা, এইখান থেকে খুব সহজে তোমরা মাথা পিছু 350 টাকা আপ ডাউনে কিন্তু রোপওয়ে বসে যেতে পারো বগলামুখী মন্দিরে। দেখো, ড্যামের ওই পারে যে পাহাড়টা রয়েছে সেখানেই রয়েছে মাতা বগলামুখী মন্দির। তোমাদের সাথে যদি বাড়ির ছোট বাচ্চারা থাকে, মিনিমাম 4 বছর পর্যন্ত বাচ্চাদের যদি বয়স থাকে, তাদের রোপওয়ে কোনো রকম টিকিট লাগবে না। 5 বছর থেকে 10 বছরের বাচ্চারা সাথে থাকলে পরে তাদের অর্ধেক টিকিট লাগবে। অবশ্যই আমি বলবো হাতে সময় নিয়ে যদি তোমাদের ইচ্ছে থাকে রোপওয়ে বসে চলে যেতে পারো বগলামুখী মন্দিরে। অসাধারণ ভিউ। তোমরাই বলো তো, চারিদিকের ভিউটা দেখে মনে হচ্ছে না কারো যেন হাতে আঁকা একখানা ছবি? যেমনি পাহাড়ের দৃশ্য তেমনি জলের রং, কি অপূর্ব দেখাচ্ছে। 1977 সালে বিয়াস প্রকল্পের অধীনে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই পাণ্ডহ ড্যাম নির্মিত করা হয়েছিল। কাসোল যাওয়ার পথে তোমরা পাণ্ডহ ড্যাম সাইট সিন হিসেবে ঘুরে দেখে নিতে পারো। তবে সবশেষে এই কথাটাও বলতে হয়, বেশ কিছুটা পথ কাসোল যাওয়ার পথে পাহাড়ি দৃশ্য এমনই চোখের সামনে ফুটে উঠেছিল যেন মনে হচ্ছিল এক টুকরো লাদাখের ভাইবসটা পাওয়া যাচ্ছিল। আর এই হলো সেই পার্বতী নদী, যে পার্বতী নদীর পাশ দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ, যার ওপর দিয়ে জার্নি করে আমরা এগিয়ে যেতে শুরু করলাম কাসোলের দিকে। সিমলা থেকে কাসোল আসতে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে। যেহেতু আমি রাস্তায় সাইট সিন ঘুরেছি, 2-1 বার রাস্তায় দাঁড়িয়েছি, যার জন্য কাসোল পৌঁছাতে আমাদের প্রায় 9 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। পার্বতী নদীর একদম সাথে লাগোয়া আমাদের হোটেল ছিল কাসোলে, যে হোটেলটা দেখেই সারাদিনের ক্লান্তি এক চুটকিতে ভ্যানিশ হয়ে গিয়েছিল। হোটেলের নাম দ্য রিভার গার্ডেন গেস্ট হাউস। রুম ট্যুরটা একটু ছোট্ট করে নিই। রুমের ভেতরে বড় বেড, বসার ব্যবস্থা, কুশন, ব্ল্যাঙ্কেট, টিভি, আয়নার ব্যবস্থা, লাইট, পাখা, বড় বড় জানলা, সমস্ত কিছু রয়েছে দারুণ সুন্দর করে সাজানো। অ্যাটাচ ওয়াশরুমটাও বেশ বড়, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, বালতি, গিজার সমস্ত কিছু আছে। তার সাথে রয়েছে রুমের সাথে লাগোয়া একখানা ছোট্ট ব্যালকনি, যেখানে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। কোনো রকম একটু ফ্রেশ হয়ে সোজা বসে পড়েছি রাতের খাবার নিয়ে। আর রাতের খাবারটা যেহেতু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে, তাই টাইম মতো রুমের মধ্যেই খাবারটা সার্ভ করে দিয়ে গিয়েছিল। রাতের খাবারে চিকেন কষা, সবজি, রাইস, রুটি, ডাল, স্যালাড সমস্ত কিছুই ছিল। সমস্ত খাবার দাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নতুন একখানা সকালে কাসোলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা। এই হলো আমাদের হোটেল। হোটেলের পাশ দিয়ে খুব সুন্দর সিঁড়ি রয়েছে পার্বতী নদীর একদম পাড়ে আসার জন্য। সকালবেলাটা সুন্দরভাবে কাটালাম পার্বতী নদীর পাড়ে বসে পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে। চলে এলাম রুমে আসার সাথে সাথে সার্ভ করা হলো সকালের জলখাবার। সকালের জলখাবারে আমি নিয়েছিলাম আচার, কফি, তার সাথে আলুর পরোটা। অপশানে অনেক কিছু রয়েছে, তোমরা চাইলে সেই সমস্ত খাবারগুলো ট্রাই করতে পারো। সকালের জলখাবার কমপ্লিট করে সোজা গাড়িতে গিয়ে বসলাম কাসোল ঘুরে দেখার জন্য। কাসোলের আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত টুরিস্ট পয়েন্টগুলো তো ঘুরে দেখব, তার সাথে কাসোল ঘুরে আজকে সোজা রওনা দেব মানালির উদ্দেশ্যে। তবে তাই নয়, কাসোল থেকে মানালি যাওয়ার পথে যে সমস্ত সাইট সিনগুলো পড়বে সেইগুলোও ঘুরবো। চলে এলাম আমার প্রথম গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি গুরুদুয়ারা সাহিব মণিকরণে। জায়গাটা অসম্ভব সুন্দর, পার্বতী উপত্যকার এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান তোমরা বলতেই পারো, যেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। পার্বতী নদীর একদম ঠিক পাশেই রয়েছে এই গুরুদুয়ারা। রাম মন্দির, শিব মন্দির, গুরুদুয়ারা এবং গরম জলের কুণ্ডের জন্য এই মণিকরণ ভীষণভাবে পরিচিত। পার্বতী উপত্যকার এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হলো মণিকরণ, যেখানে হিন্দু ও শিখ উভয়ের কাছে এক শ্রদ্ধার জায়গা।
ভগবান শিব ও বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত পবিত্র মন্দির রয়েছে মণিকরণে। শুধু তাই নয়, মনে করা হয় দেবী পার্বতী এখানে তার রত্ন মণি হারিয়ে ফেলেছিলেন, যার ফলে এই জায়গাটির নামকরণ করা হয়েছে মণিকরণ। তবে তার সাথে এই মণিকরণের গুরুদ্বারার সাথে গুরু নানক দেবের বিভিন্ন পৌরাণিক কাহিনীও জড়িয়ে রয়েছে। মণিকরণে রয়েছে পবিত্র গরম জলের কুণ্ড। তোমরা চাইলে সেই কুণ্ডে স্নান করতে পারো। তবে হ্যাঁ, যদি স্নান না করো, এই পবিত্র জল একবার মাথায় ছিটিয়ে নিতে পারো। মহিলা এবং পুরুষ উভয়দের জন্যই আলাদা আলাদা কুণ্ডর ব্যবস্থা রয়েছে এখানে। তার সাথে জামা কাপড় ছাড়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, কোনো রকম সমস্যা হবে না। এখন এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি শিব মন্দির। মণিকরণে গুরুদ্বারার ভেতর দিয়েই এই শিব মন্দিরে আসতে হবে। শিব মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ভোলেনাথের একখানা বড় মূর্তির সামনে দেখবে ছোট ছোট দুখানা গরম জলের কুণ্ড রয়েছে, যে কুণ্ডর মধ্যে বড় বড় হাঁড়িতে চাল আর ডাল সেদ্ধ করা হচ্ছে। তার কিছুটা সুন্দর ভিউ তোমরা অবশ্যই ক্যাপচার করতে পারো। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে খুব সুন্দরভাবে দর্শন করলাম ভোলেনাথের। মণিকরণ ঘুরে সোজা চলে এলাম কাসোল মেন মার্কেটে। মেন মার্কেটটা অবশ্যই তোমরা ঘুরে দেখবে। আর কাসোল ভ্রমণে আসবে, কেনাকাটা করবে না তা তো হতেই পারে না। প্রচুর দোকান রয়েছে। এই রাস্তাটা দিয়ে যে সামনের দিকে এগিয়ে গেলে পরে তোমরা রাস্তার দুপাশেই প্রচুর দোকানপাট পেয়ে যাবে। সাজগোজের জিনিস বলো, কাসোলের যে ফেমাস ফেমাস জিনিসগুলো রয়েছে সেইগুলো, শীতের পোশাক, সমস্ত কিছু রয়েছে। আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাসোলের একখানা সুন্দর একখানা পার্কের সামনে। এটা হলো নেচার পার্ক। এই হলো মেন গেট। মেন গেট দিয়ে টিকিট কেটে আমাদেরকে নেচার পার্কের ভেতরে এন্ট্রি করতে হবে, যেখান থেকে পার্বতী নদীর সুন্দর ভিউটা দারুণ সুন্দরভাবে দেখা যায়। কাসোল নেচার পার্কের ভেতরে এন্ট্রি করতে মাথা পিছু 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল। তোমাদের সাথে যদি 4 বছরের ঊর্ধ্বে কোনো বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে তোমাদেরকে মাথা পিছু 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। তবে জানো তো, কাসোলের আশেপাশে পাহাড়ি অনেক অফবিট গ্রাম রয়েছে। তোমরা যারা ছোট বড় ট্রেক করতে ভালোবাসো কিংবা অ্যাডভেঞ্চার প্রেমী, তারা এখানে 2-1 দিন নাইট স্টে করতে পারো। তাহলে কাসোল থেকে সেই সমস্ত পাহাড়ি গ্রামগুলো ট্রেক করে ঘুরে দেখে আসতে পারবে, বেশ ভালো লাগবে। তোজ ভিলেজ, কুটলা ভিলেজ, গ্রাহান ভিলেজ, মালানা গ্রাম, পার্বতী ভ্যালি, এরকম প্রচুর জায়গা রয়েছে যেগুলো তোমরা কাসোল থেকে ঘুরে দেখে নিতে পারো। তবে তার জন্য নাইট স্টে করতে হবে এবং তোমাদেরকে ট্রেক করে জায়গাগুলো ঘুরতে হবে। দাঁড়িয়ে রয়েছি কুল্লু রিভার রাফটিং পয়েন্টে। তোমরা এখানে আসলে পরে অবশ্যই এইসব রাইড গুলো নিতে পারো। 3 কিলোমিটার রাইড করলে 4 জনের খরচা হবে 3,500 টাকা, এবং 9 কিলোমিটার যদি তোমরা রাইড নাও 4 জনের খরচা হবে 6,500 টাকা। এখানে যে গাড়িগুলো রয়েছে, গাড়ির মধ্যে উঠে সকলকে নিয়ে যাচ্ছে যেই জায়গা থেকে আর কি রিভার রাফটিং গুলো শুরু হয় সেই পয়েন্টে। সেইখান থেকে রিভার রাফটিং করতে করতে তোমাদেরকে ঠিক এখানে নিয়ে আসবে। আর তোমরা যারা এইসব জিনিসগুলো করতে ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই কুল্লুতে ভিজিট করতে পারো। পাশে রয়েছে মেন রোড, আমি একটু দেখিয়ে দিই। মেন রোডের ওপরে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু একদম নদীর পাড়ে চলে এলাম হেঁটে। ওপরের দিকে প্রচুর দোকানপাট রয়েছে, জায়গাটা বেশ সুন্দর। তোমরা চাইলে পরে যদি অল্প জলের মধ্যে যদি ভাবো যে বোটিং করবে, তারও সুবিধে তোমরা পেয়ে যাবে। আমি তো ভেবেছিলাম রিভার রাফটিং করব। আমি প্রচুর এক্সাইটেড ছিলাম, কিন্তু সৌরভ এর আগে রিভার রাফটিং করেছে, ওর অভিজ্ঞতা ভীষণ বাজে থাকার কারণে কড়াকড়িভাবে আমাকে না বলে দিল যে তুমি রিভার রাফটিং করতে পারবে না। তাই দাঁড়িয়ে থেকে রিভার রাফটিং যারা করছিল তাদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম। তবে হ্যাঁ, তোমরা যারা রিভার রাফটিং করতে চাইছো, আগে থেকে ডিসাইড করে নেবে যে তোমরা কতটা দূর থেকে রিভার রাফটিং করতে চাইছো, এবং জলের পরিমাণটাও দেখে নেবে যে নদীতে কতটা পরিমাণে জল রয়েছে, কতটা স্রোত রয়েছে। অতিরিক্ত জল থাকলে পরে একদম তোমরা রিভার রাফটিং করতে যেও না। আর যদিও বা রিভার রাফটিং করো, তোমাদের সাথে যে গাইড দাদা থাকবে তার কথা অবশ্যই মেনে চলবে। চলে এসেছি আমার 2য় নাম্বার গন্তব্যস্থলে। এখনো আমি কুল্লুতেই রয়েছি। চলো তাহলে এবারে আমি তোমাদেরকে বৈষ্ণো দেবী মাতার মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই। সবার প্রথমেই বলবো, মন্দির প্রাঙ্গণ একদম মেন রোডের পাশে। প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে, একটু নয়েজ ধরতে পারে। মন্দির প্রাঙ্গণের এই হলো প্রবেশদ্বার। প্রবেশদ্বারটা তোমরা দেখতেই পারছো, ওপরের দিকে বড় করে লেখা রয়েছে শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণো মাতা। এবারে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করব।
মেন রোডের ওপরে যখন তোমরা দাঁড়িয়ে থাকবে, বিশ্বাস করো তোমরা ধারণাই করতে পারবে না মন্দিরটা এতটা বড়। মেন রোডের পাশে পাহাড় কেটে পাহাড় আর কাঠের সংমিশ্রণে এত সুন্দর এত বড় মন্দির, যখন তোমরা ভেতরে এন্ট্রি করে মন্দির চত্বরটা ঘুরে দেখবে সত্যি অবাক হয়ে যাবে। মাতা বৈষ্ণো দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ভোলেনাথ, বজরংবলী, মা কালী সমস্ত ভগবানদের স্থান দেওয়া হয়েছে এই মন্দিরে। মন্দির চত্বরের ভেতরে একখানা বড় শপ রয়েছে, যেখানে ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনা, সাজগোজের জিনিস সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। মন্দির চত্বর ঘুরে সোজা গাড়িতে উঠে বসেছিলাম এবং রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। রাস্তার ওপরে পড়েছিল কুল্লু মানালি হাইওয়ে ধাবা, যেখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম আর এইখানে এসে দুপুরের খাবারটা কমপ্লিট করেছিলাম। দুপুরের খাবারে আমি নিয়েছিলাম হান্ডি মাটন আর তার সাথে তন্দুরি রুটি, সাথে ছিল স্যালাড। বিশ্বাস করো তোমরা যারা কুল্লু মানালি হাইওয়ে ধাবার সামনে দিয়ে যাবে, একবার অন্তত এই ধাবার খাবারগুলো টেস্ট করে যাবে। অসাধারণ খাবারগুলো। এখনো পর্যন্ত আমি যে দুপুরের খাবারগুলো বাইরে থেকে খেয়েছিলাম, সেই খাবারের খরচা যদি বলি, প্রত্যেক দিন খরচা হয়েছিল মোটামুটি ট্যাক্স সমেত 700 থেকে 900 টাকার কাছাকাছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম শাল মার্কেটে। শাল মার্কেটে 180 টাকা, 200 টাকা, 700 টাকা, 500 টাকা বিভিন্ন দামের বিভিন্ন মানের শাল পাওয়া যাচ্ছিল। তোমরা চাইলে কিনে নিতে পারো। কাসোল থেকে মানালির দূরত্ব মোটামুটি 75 কিলোমিটারের কাছাকাছি। সময় ধরে নাও লাগতে পারে প্রায় 3 ঘন্টার মতো। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। ব্যাক সাইডের ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় দাঁড়িয়ে রয়েছি। হট এয়ার বেলুন পয়েন্টের একদম ঠিক সামনে। মোটামুটি দুজন থাকলে হট এয়ার বেলুনের রাইড তোমরা নিতে পারো। 5 থেকে 7 মিনিটের একখানা রাইড, মাথা পিছু খরচা পড়বে 1500 টাকা। তবে আমি জিজ্ঞেস করেছিলাম সিঙ্গেল পার্সন রাইডটা করতে পারবে কিনা, বলেছিল সিঙ্গেল পার্সন রাইডটা করলে পরে টাকার পরিমাণটা কিছুটা বেড়ে যাবে। তবে হ্যাঁ, শুধু যে একটা জায়গাতেই হট এয়ার বেলুন রাইড করানো হয় তা কিন্তু নয়। তোমরা যখন কুল্লু থেকে মানালির উদ্দেশ্যে যাবে, রাস্তার 2 সাইডেই বড় বড় হট এয়ার বেলুন দেখতে পারবে। তোমাদের যেখানে মন চায় সেখানে কথা বলে হট এয়ার বেলুন রাইড করতে পারো। এখন এই জমজমাট এরিয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা পৌঁছে গিয়েছি মানালিতে। কাসোল থেকে মানালি পৌঁছাতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগলেও আমি যেহেতু অনেকগুলো সাইট সিনে ভিজিট করেছি, যার জন্য আমার মানালিতে পৌঁছাতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে। মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে এবারে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলের সামনে দেখো কি পরিমাণে বরফ পড়ে রয়েছে। আর এই দিকের ভিউটা যদি একটু দেখাই, এখানে একখানা ছোট্ট রয়েছে কাঠের বাড়ি, যার সামনে পুরো একদম বরফে ভরা। হোটেল সাবা ঠিক পাশেই রয়েছে হোটেলের নিজস্ব পার্কিং জোন, যেখানে আমাদের ড্রাইভার দাদা এইমাত্র গাড়ি পার্কিং এ রেখে দিল। আর এই গেটটা দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করব। ছোট্ট করে রুম ট্যুরটা তোমাদের সাথে করে নেব চটজলদি করে। মানালিতে নাইট স্টের জন্য যে হোটেলটি আমাদেরকে দিয়েছিল, সেই হোটেলের রুমটা অসাধারণ। তোমরা দেখতেই পারছো রুমটা কতটা বড়। রুমের মধ্যে বড় একখানা বেড, বেডের উপরে কুশন, ব্ল্যাঙ্কেট, টাওয়াল, পাশে রয়েছে বসার ব্যবস্থা, লাইট, পাখা সমস্ত কিছু রয়েছে। বড় জানলা রয়েছে যা দিয়ে বাইরের সুন্দর ভিউ দেখতে পারবে। ওয়ার্ড্রপের ব্যবস্থা, ছোট্ট একখানা ফ্রিজ, গরম জলের কেটলি, কি ছিল না সমস্ত কিছু ছিল। অ্যাটাচ ওয়াশরুমটাও তেমনি বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে সাজানো। তাড়াতাড়ি একটু রেডি হয়ে সোজা চলে এলাম হোটেল সাবার ডাইনিং হলে এসে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবারটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং রয়েছে। চিকেন, সবজি, ডাল, স্যালাড, রুটি সমস্ত কিছু থাকবে এবং বুফে সিস্টেম খাবার। তোমরা নিজেদের মতো সার্ভ করে খাবার নিতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, চিকেনটা থাকবে লিমিটেড। এখানকার স্টাফ দাদারা একটা বাটির মধ্যে চিকেন, আলু সমস্ত কিছু তোমাদেরকে সার্ভ করে দেবে। তবে একটা বাটির মধ্যে যতটা চিকেন দেবে একজনের জন্য এনাফ। রাতের খাবার দাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় বলছে সকাল ঠিক 7টা। রেডি হয়ে বসে পড়েছি সকালের জলখাবার নিয়ে।
সুন্দর ভিউ দেখতে দেখতে জ্যাম পাউরুটিটা খেয়ে নিলাম। তবে সকালের জলখাবারে অনেক রকমের অপশান ছিল। আর যেহেতু অনেকগুলো জায়গা ঘুরে দেখব, পাহাড়ি রাস্তা দিয়ে জার্নি করব, যার জন্য শুধুমাত্র জ্যাম পাউরুটিটাই আমি বেছে নিয়েছিলাম। আজকে সকাল সকাল বেরোনোর কারণ সোলাং ভ্যালি অটল টানেল যাওয়ার রাস্তাটা বেলা হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায়। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8:30, আর এইমাত্র পৌঁছালাম সোলাং ভ্যালিতে। বিশ্বাস করো, মনে হচ্ছে এক আলাদা রাজ্যে পৌঁছে গিয়েছি। এত সুন্দর, পুরো চারিদিকটা শুধু সাদা আর সাদা। কম বেশি সকলেই জানে যে সোলাং ভ্যালি কতটা বিখ্যাত বিভিন্ন রকমের স্নো অ্যাক্টিভিটির জন্য। শুধু দেশের মানুষ নয়, বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসে এখানে বিভিন্ন রকমের স্নো অ্যাক্টিভিটি করার জন্য। ঘন্টার পর ঘন্টা কিভাবে যে সময় কেটে যাবে সোলাং ভ্যালিতে তোমরা বুঝতেও পারবে না। অনেকে বরফে আসলে পরে স্নো ড্রেস পরতে পছন্দ করে, অনেকে আবার অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য স্নো ড্রেস পরে। তবে তোমরা যারা স্নো ড্রেস ভাড়া করতে চাইছো, সোলাং ভ্যালিতে আসার আগে রাস্তার দু সাইডে প্রচুর দোকান চোখে পড়বে যেখানে স্নো ড্রেস ভাড়া পাওয়া যায়। তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। এমনকি তোমরা যদি বুঝতে না পারো, ড্রাইভার দাদাকে বলবে, ড্রাইভার দাদা সঠিক দোকান তোমাদেরকে দেখিয়ে দেবে, সেখান থেকে তোমরা স্নো ড্রেস নিয়ে নিতে পারো। মোটামুটি আমি কথা বলে যা বুঝেছি, একজনের কমপ্লিট ড্রেস ভাড়া করলে খরচা হবে 250 থেকে 300 টাকার মতো। আমি যে রাইডটা করলাম খরচা হলো 150 টাকা। পুরো গ্রাউন্ডটা দাদা আমাদেরকে ঘুরিয়েছিল। তবে সবার প্রথমে দাদা আমাদের কাছে 200 টাকা চেয়েছিল। এই যে বলটাকে ধাক্কা মারলাম, এটা হলো জর্বিং বল। জর্বিং বলের মধ্যেও তোমরা ঢুকে রাইড নিতে পারো। পাহাড়ের ওপর থেকে তোমাদেরকে নিচের দিকে একদম ধাক্কা মেরে দেবে। ব্যাপারটা বেশ মজাদার না? তবে আমি জিজ্ঞেস করেছিলাম কত টাকা লাগবে, বলেছিল দুজন রাইড করলে খরচা হবে 600 টাকা। পরে আমি বলেছিলাম না, একটু বেশিই চাইছো। পরে বললো যে হ্যাঁ, 500 টাকাতে আমরা রাইডটা করিয়ে দেব। এখানে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে, স্নো স্কুটার রয়েছে। তবে হ্যাঁ, যে যত টাকাই চাক না কেন, তোমরা একটু বার্গেনিং করবে, অনেকটা কমে যে কোনো রাইড তোমরা করে নিতে পারবে। সোলাং ভ্যালিতে একখানা সুন্দর মন্দির প্রাঙ্গণ রয়েছে। মন্দিরটা কি দারুণ লাগছে দেখতে, কারণ পুরো মন্দিরটাই বরফ দিয়ে ঢাকা। এই যে কালো অংশটা দেখা যাচ্ছে, সেটা হলো মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রবেশদ্বার। যারা একদম সকাল সকাল সোলাং ভ্যালিতে ভিজিট করবে, তারা এখানে প্রচুর রকমের খাওয়া দাওয়ার অপশন পেয়ে যাবে। একদম মেন রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। এখানে অনেক ধরনের দোকান রয়েছে, শুকনো খাবারের দোকান রয়েছে, ম্যাগি, মোমো, প্রচুর রকমের খাবার দাবার তো পাওয়া যাচ্ছে। কিন্তু জিনিসের দাম আমার মনে হলো একটু বেশি। 2 ছেলেকে চিপসের প্যাকেট কিনে দিলাম, 20 টাকা দামের চিপসের প্যাকেট নেওয়া হলো কিন্তু 30 টাকা। আর আমি দাম করলাম মোমোর, 1 প্লেট মোমো 10 পিস থাকবে, দাম চাইছে 120 টাকা। সেই বুঝে তোমরা দোকান দেখে খাবার দাবার খেয়ে নিতে পারো। এবারে চট জলদি করে গাড়িতে উঠবো, সোজা রওনা দেবো অটল টানেলের উদ্দেশ্যে। অতিরিক্ত বরফ জমে থাকার কারণে সোলাং ভ্যালি থেকে অটল টানেল যাওয়ার রাস্তাটা বেশ অনেক দিন ধরে বন্ধ ছিল। তবে আমার কপালটা ছিল ভালো, যার জন্য মানালিতে পৌঁছে গিয়েই খবর পেলাম যে অটল টানেল যাওয়ার রাস্তাটা খুলে দেওয়া হয়েছে, পুরো রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এতদিন পর্যন্ত হয়তো বড় গাড়ি যাওয়া আসা করতো, ছোট গাড়ি অ্যালাউ ছিল না। আর আজ থেকে আবার ছোট গাড়িও অ্যালাউ করা হলো অটল টানেল যাওয়ার জন্য, যার জন্য আর এদিক ওদিক না তাকিয়ে সোজা রওনা দিলাম অটল টানেলের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 10,000 ফিট উচ্চতায় অবস্থিত অটল টানেল। শুধু তাই নয়, মানালিকে লাহোল স্পিতি উপত্যকার সাথে সংযুক্ত করেছে এই অটল টানেল। এন্ট্রি করলাম অটল টানেলের মধ্যে। এ যেন এক আলাদা রকমের অনুভূতি। বিশ্বাস করো, তোমরা যখন অটল টানেলের মধ্যে দিয়ে জার্নি করবে, ঠিক কেমন একখানা ফিলিংস হবে তোমরা বলেও বোঝাতে পারবে না। বিশ্বের মধ্যে সবথেকে দীর্ঘতম হাইওয়ে টানেল হলো অটল টানেল, যার লেন্থ 9.2 কিলোমিটার। সিমলা কুলু মানালি কাসোল এই ট্রিপটা তোমরা যারা আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে প্ল্যান করছো, তারা প্রায় জায়গাতে আপেলের দেখা পেতে পারো। তোমরা যারা আমার মতো বরফ প্রেমী, বরফের সুন্দর ভিউ উপভোগ করতে চাইছো, তারা ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে ভিজিট করতে পারো।
জানুয়ারি ফেব্রুয়ারিতেও এই ট্রিপটা করতে পারো, তবে অতিরিক্ত বরফ জমে থাকার কারণে রাস্তা বন্ধ থাকার চান্স থাকতে পারে। তবে সব থেকে যদি ভালো সময় বলি সিমলা কুলু মানালি কাসল ভ্রমণের, মার্চ মাস থেকে মে মাসের মধ্যে ভিজিট করতে পারো। সোলাং ভ্যালি থেকে জার্নি শুরু করে অটল টানেলের মধ্যে দিয়ে জার্নিটা কমপ্লিট করে এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি অটল টানেলের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে অটল টানেল, রোটাং, নিচের দিকে লেখা রয়েছে নর্থ পোর্টাল। 5 রাত 6 দিনের সিমলা কুলু মানালি কাসল সুন্দরভাবে ঘুরে দেখার জন্য ট্যুর পিকার্স থেকে একখানা সুন্দর প্যাকেজ করে নিয়েছিলাম। বিশ্বাস করো, আমি আশা রেখেছিলাম যাতে আমার 2 ছেলেকে নিয়ে কোথাও কোনো রকম সমস্যার মুখে যাতে পড়তে না হয়। সিমলা থেকে জার্নি শুরু করেছি, এখন আমরা রয়েছি মানালিতে। সিমলা কাসল ভ্রমণ করা আমার অলরেডি ডান। মানালি ঘুরে দেখছি, বিশ্বাস করো এখনো পর্যন্ত আমার কোনো জায়গাতে 1 ফোঁটাও সমস্যা হয়নি। দুপুরের খাবারটা প্যাকেজের মধ্যে যেহেতু ইনক্লুডিং নেই, যার জন্য দুপুরের খাবারটা বাদ দিয়েই বলছি। এখনো পর্যন্ত ওনাদের দেওয়া হোটেল, খাওয়া দাওয়া, গাড়ি সার্ভিসে আমি ভীষণভাবে স্যাটিসফাইড। আশা রাখছি আমার মতো তোমরাও যদি ট্যুর পিকার্সের হাত ধরে সিমলা কুলু মানালি কাসল ভ্রমণ করো, তোমাদের কোনো জায়গাতে কোনো রকম সমস্যা হবে না। ওনাদের বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ রয়েছে, আমার সাথে থাকো, আস্তে আস্তে সবটাই জানিয়ে দেব। এই মুহূর্তে অটল টানেলের কাছে এসে খবর পেলাম যে শিশু আজকে খোলা হয়েছে, আর এই কথাটা শুনে সৌরভ প্রচুর পরিমাণে বায়না করছে যে শিশুতেও যাব। ট্যুর পিকার্সের কাছ থেকে আমি যে প্যাকেজটা করেছিলাম, প্যাকেজের মধ্যে অটল টানেল পর্যন্ত ঘোরাটাই ছিল। শিশুতে যেতে হলে এক্সট্রা কিছু টাকা আমাদেরকে কিন্তু বেশি পে করতে হবে। কত টাকা এক্সট্রা আমাদের যাচ্ছে সেটা অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। প্রচুর জ্যাম, কারণ এখন আমি এই মুহূর্তে পার্কিং জোনের কাছে দাঁড়িয়ে রয়েছি। গাড়িতে বসে সোজা রওনা দেব আমি শিশুর উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা পার্কিং জোনে গেছে তার গাড়িটা আনতে, দেখি গাড়িটা নিয়ে আসলে আমরা শিশুর দিকে রওনা দেবো। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিশুর দিকে, আর এইদিকে হলো অটল টানেল। চলো শিশুর ভিউটা কেমন সেটাও তুলে ধরবো। সিমলা কুলু মানালি কাসল ভ্রমণের জন্য আমি যে প্যাকেজটা করেছিলাম, সেই প্যাকেজের মধ্যে অটল টানেল পর্যন্তই আমাদের ঘোরাটা ছিল। যেহেতু শিশুর রাস্তা এখন এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, যার জন্য এক্সট্রা 700 টাকা পে করে আমি শিশুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবারে অতিরিক্ত যখন বরফ জমে থাকে সেই সময় এই রাস্তা দিয়ে শুধুমাত্র 4x4 কার যাওয়া আসা করে, মানে গিয়ারের একখানা ব্যাপার রয়েছে। আমাদের গাড়িটা যেহেতু ছোট গাড়ি, যার জন্য ছোট গাড়ি এতদিন পর্যন্ত অ্যালাউ ছিল না, মানে অতিরিক্ত বরফ জমে থাকলে ছোট গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা বন্ধ থাকে। আর আজকে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যার জন্য সৌরভ বলল চলো আমরা শিশু থেকেও ঘুরে আসি। তাই কোনো কথা না ভেবে 700 টাকা পে করে চলে এসেছিলাম শিশু ঘুরতে। অটল টানেল ঘুরে আমি যে শিশুতে এলাম, এখানে বন্ধুরা এতটা পরিমাণে বরফ চারিদিকে, শুধুমাত্র এই মুহূর্তে রোডটাই খোলা হয়েছে। রোডের ওপরে দাঁড়িয়ে তোমরা ভিডিও শুট করো, ছবি তোলো, কোনো রকম সমস্যা নেই। এতটা পরিমাণে বরফ কাউকেই ওপরের দিকে যেতে দেওয়া হচ্ছে না। অনেক টুরিস্টরা এসে ওপরের দিকে উঠে গেছে পাহাড়ের, তো পুলিশ এসে বারবার করে সকলকে নামতে বলছে। সেফটি ফার্স্ট, এটা তো মাথায় রাখতেই হবে, সেফটির কথা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই দিকের ভিউটা যদি একটু দেখাই, রোডের ওপরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর সব পর্যটকেরা রোডের ওপরে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও শুট করছে। সোলাং ভ্যালিতে আমরা যে সমস্ত স্নো অ্যাক্টিভিটি গুলো দেখেছি, সেম শিশুতে আসলে পরেও তোমরা এই সমস্ত স্নো অ্যাক্টিভিটি করতে পারবে। এত বরফ যেই জায়গাটাতে স্নো অ্যাক্টিভিটি গুলো হয়, সেই জায়গাটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, নিচের দিকে যেতে দেওয়া হচ্ছে না। তাই আমরা রোডের ওপরে দাঁড়িয়ে মজা করছি। সত্যি কথা বলতে আমি যদি তোমাদেরকে এই দিকের ভিউটা একটু দেখাই বন্ধুরা, কি বলবো, বিশ্বাস করো আমাদের ভারতের মধ্যে এত সুন্দর জায়গা রয়েছে, প্রয়োজন পড়বে না বিদেশ ঘুরতে যাওয়ার। এখানে তোমরা অবশ্যই একবার যদি ভিজিট করো, মন ছুঁয়ে যাবে, দারুণ লাগছে। আমি যে শিশুতে ঘুরতে এসেছি, এখানে আমাকে এন্ট্রি করার জন্য কোনো রকম পারমিশন করাতে হয়নি।
তবে তোমরা যারা রোটাং পাস ঘুরতে চাইছো, সিমলা, কুলু, মানালির সাথে তোমরা রোটাং পাসটাও ঘুরে দেখে নিতে পারো। তবে হ্যাঁ, যখন তোমরা প্যাকেজটা করবে সেই সময় ট্যুর অপারেটরদের সাথে কথা বলে নেবে, কারণ রোটাং পাসে এন্ট্রির জন্য একখানা পারমিশনের প্রয়োজন হয়। সেই পারমিশনটা করানোর জন্য এক্সট্রা টাকা বেশি তোমাদের পে করতে হবে। তবে কত টাকা পে করতে হবে সেই বিষয়ে তোমরা আগে থেকে প্যাকেজ করার সময় কথা বলে নেবে। শিশু ঘুরে সোজা চলে এসেছি বনবিহার মানালির একদম ঠিক সামনে। ড্রাইভার দাদাকে বলেছিলাম এখানে নামিয়ে দিতে, কথা অনুযায়ী ড্রাইভার দাদা আমাদেরকে সঠিক জায়গাতেই নামিয়ে দিয়েছে। বাচ্চাদের পার্ক, বিভিন্ন ধরনের গাছগাছালি, সমস্ত কিছু দিয়ে সাজানো বনবিহার মানালি। সকালবেলা 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তাছাড়াও তোমরা যদি এর ভেতরে এন্ট্রি করো, টিকিট কাটতে খরচা হবে 50 টাকা, ছোটদের জন্য 20 টাকা। বনবিহার মানালি ঘুরে সোজা পায়ে হেঁটে মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে চলে এলাম মানালির সব থেকে বিখ্যাত বুদ্ধ মন্দিরে বা বুদ্ধ মনস্ট্রিতে। জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, আশেপাশে প্রচুর বরফ পড়েছিল। তবে এই যে বুদ্ধ মন্দিরটা রয়েছে, বুদ্ধ মন্দিরের গায়ে অসংখ্য নিখুঁত কারুকার্য, যা সকলের নজর কাড়তে বাধ্য করবে। সকলে ছবি তুলতে ব্যস্ত। রয়েছে বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি, যা দেখতে অসাধারণ লাগছে। বুদ্ধ মন্দির ঘুরে সোজা পায়ে হেঁটে চলে এলাম মানালি মল রোডে। এসেই দেখলাম কাঠের তৈরি সুন্দর একখানা মন্দির, দর্শনটা সেরে নিলাম। পায়ে হেঁটে ঘুরে দেখলাম মানালি মল রোডটা। প্রচুর দোকানপাট রয়েছে, জামা কাপড়ের দোকান, খাবার দাবারের দোকান, কোনোটাই বাদ যাবে না। সকালবেলা বেরিয়েছিলাম, সারাদিন ঘোরার পরে এখন অনেকটা টায়ার্ড। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, মানালিতে আজ আমাদের শেষ দিন। আজকে হোটেল থেকে চেক আউট করব। তার আগে সকালের জলখাবারটা হোটেলেই কমপ্লিট করে নিলাম। তবে এখানেই শেষ নয়, আজকে আরও বেশ কিছু সাইট সিন রয়েছে যেগুলো ঘুরে দেখব। আজকেও আমি একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মানালি সাইট সিন ভ্রমণের জন্য, কারণ যত বেলা বাড়বে তত গাড়ির সংখ্যা বাড়বে, তত ট্যুরিস্টের সংখ্যা বাড়বে। সেই ক্ষেত্রে রাস্তায় প্রচুর জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে, তাই সকাল সকাল বেরিয়েছিলাম। চলে এলাম সবার প্রথম আমার গন্তব্যস্থলে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হিড়িম্বা দেবী মন্দির প্রাঙ্গণে। এত সুন্দর একখানা লোকেশন, এত সুন্দর একখানা পরিবেশ, যেটা তোমরা এখানে ভিজিট যতক্ষণ না করবে বুঝতেই পারবে না। চারিদিকের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো পুরো এরিয়াটাই হলো দেবদার গাছের বন। সেই দেবদার গাছের বনের ঠিক মাঝখানেই রয়েছে এই হিড়িম্বা দেবী মন্দির প্রাঙ্গণ। হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত একটি প্রাচীন মন্দির হলো হিড়িম্বা দেবীর মন্দির। 1553 সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দির নির্মাণ করেছিলেন। ঘন দেবদার বন রয়েছে আশেপাশে, অসাধারণ ভিউ। মনে করা হয় মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীর উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করা হয়। হিড়িম্বা দেবীর মন্দির ঘুরে সোজা গাড়িতে উঠে বসেছিলাম, আর এইখান থেকে রওনা দিয়েছিলাম ওল্ড মানালি ঘোরার জন্য। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্লাব হাউসের একদম ঠিক সামনে। তবে ক্লাব হাউসের ভেতরে এন্ট্রি তো করব, বাইরের দিকের ভিউটা একটু দেখাই। এখানে দেখো ক্লাব হাউসের ভেতরের যে এরিয়াটা রয়েছে পুরোটাই বরফে একদম ভরা। ক্লাব হাউসের কাছে আসলে পরে তোমরা স্থায়ী কিছু দোকান দেখতে পারবে, ছোট ছোট স্টল রয়েছে, যেখানে আসলে পরে বিভিন্ন ধরনের খাবার দাবারের অপশন তো পাবে। তাছাড়াও বিভিন্ন ধরনের জামা কাপড়, শীতের পোশাক, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তোমরা ঘুরে দেখবে, তোমাদের বেশ ভালো লাগবে। আর এই হলো সামনের দিকে যে গেটটা দেখা যাচ্ছে, সেখানে লেখা রয়েছে হিমাচল ট্যুরিজম দ্য ক্লাব হাউস। ক্লাব হাউসের বিষয়ে তোমাদের তো বলবো, তবে ক্লাব হাউসের ঠিক সামনের দিকে যে এরিয়াটা রয়েছে, যে জায়গাটা দেখলে মন জুড়িয়ে যাবে। বয়ে যাওয়া পাহাড়ি নদী, পাইন বন, আর নদীর দুপাশে জমে রয়েছে অসংখ্য বরফের চাই, দেখতে কি দারুণ লাগছে। ক্লাব হাউস একখানা পারিবারিক চমৎকার বিনোদনমূলক কেন্দ্র, এটা বলতেই পারো, কারণ এইখানে বিভিন্ন ধরনের প্লে জোন বা বলতে পারো গেম জোন রয়েছে, যেগুলো অবশ্যই টিকিট কেটে তোমাদেরকে এন্ট্রি করে ব্যবহার করতে হবে। টেবিল টেনিস, ক্যারাম, তার সাথে রয়েছে কনফারেন্স রুম, অনেক কিছুই রয়েছে। ওল্ড মানালিতে অবস্থিত ক্লাব হাউসের প্রচুর নাম রয়েছে।
প্রত্যেকটা পর্যটকই এখানে আসতে পছন্দ করে। তবে বিশেষভাবেই পরিচিত রয়েছে ব্রিটিশ আমলের স্থাপত্যের জন্য এই ক্লাব হাউস ভীষণভাবে পরিচিত। এই যে সামনের দিকে দেখা যাচ্ছে ক্লাব হাউস, ক্লাব হাউসের ঠিক সামনে দিয়েই এই যে সিঁড়ি দিয়ে নিচে নামার রাস্তা, যেটা ধরে একদম চলে এলাম নদীর ঠিক পাড়ে। সুন্দরভাবে নিজের মতো বয়ে গেছে নদী, আর চারিদিকটা মানে নদীর পাশে যে যে বড় বড় পাথরগুলো পড়ে রয়েছে তার উপরে ভরা বরফ। তোমরা নিজেরাই বুঝতে পারছো মানালি ভ্রমণে এসে আমি কতটা পরিমাণে বরফ দেখতে পেয়েছি, সেটা নতুন করে বলার কিচ্ছু নেই। এই জায়গাটাও ভীষণ সুন্দর। সামনের দিকে দেখা যাচ্ছে দেবদার বন, দেবদার গাছের বন। মানে লুকটা এত সুন্দর, জলের স্রোতের আওয়াজটা এত সুন্দর লাগছে। এখানেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে, তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো সেই সমস্ত অ্যাক্টিভিটি গুলো করে নিতে পারো। তোমাদের আরও একখানা কথা বলি, তোমরা যে সিমলা কুলু মানালি কাসল ভ্রমণের জন্য প্যাকেজটা করবে কালকা টু কালকা করতে পারো, মানে পিক আপ অ্যান্ড ড্রপ। সিমলা টু সিমলা করতে পারো। আমি যেহেতু কালকা থেকে সিমলায় টয় ট্রেনে পৌঁছেছিলাম, যার জন্য আমার প্যাকেজটা শুরু হয়েছিল সিমলা থেকে, আর আমি ড্রপ নিয়েছিলাম চণ্ডীগড়ে। এবারে পুরো প্ল্যানটা তোমাদের নিজেদের মতো সাজিয়ে নিতে পারো। এইবারে আমি তোমাদেরকে খরচার বিষয়টা যদি বলি, আশা করছি তোমরা সকলেই জানো যে কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার আগে যদি লোক বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা কম হয়ে যায়। তোমরা এই ট্রিপটা যদি একসাথে 13 জন মিলে করো সেই ক্ষেত্রে মাথা পিছু খরচা হবে 5,999 টাকা। একসাথে 6 জনের গ্রুপ থাকলে মাথা পিছু খরচা হবে 7,100 টাকা। এবং তোমরা যদি একসাথে 4 জন ঘোরো সেই ক্ষেত্রে মাথা পিছু খরচা হবে 8,100 টাকা। আর তোমরা যারা আমাদের মতো 2 জন ঘুরবে তাদের ক্ষেত্রে খরচা হবে 11,900 টাকা মাথা পিছু। মোটামুটি সিমলা কুলু মানালি কাসল ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। এবারে তোমরা যারা ট্যুর পিকার্স থেকে প্যাকেজ করবে, অলরেডি আমি ট্যুর পিকার্সের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, ভিডিও স্ক্রিন থেকে তোমরা নিয়ে নিতে পারো। মানালির সাইট সিন ঘুরে সোজা চলে এসেছি চণ্ডীগড় স্টেশনে। চণ্ডীগড় স্টেশনের একদম ঠিক সামনের দিকের এরিয়াতেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ঘড়ির কাঁটায় বাজে রাত্রি ঠিক 9টা। তার আগে দেখিয়ে দিচ্ছি ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে চণ্ডীগড় স্টেশন। 5 রাত 6 দিনে সিমলা কুলু মানালি কাসল ভ্রমণের আমি ড্রপ নিয়েছিলাম চণ্ডীগড় স্টেশনে। তোমরা চাইলে পরে কালকা স্টেশনেও ড্রপ নিতে পারো, এটা পুরোটাই নিজেদের ওপরে। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।